তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমাদের ক্লিয়ার, এবং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিভাবে ড্র করতে হয় সেটাও আমাদের ক্লিয়ার। সো এখন আসি হচ্ছে আমরা সাপ্লাই এবং ডিমান্ড নিয়ে। সো অ্যাকচুয়ালি ডিমান্ড এবং সাপ্লাই জিনিসটা কিভাবে কাজ করে এই জিনিসটা আমরা এখন জানি, তাই না? ডিমান্ড হচ্ছে মার্কেটের চাহিদা বৃদ্ধি করা। মনে করুন আপনার একটা শোরুম রয়েছে, মনে করুন আপনার একটা শোরুম না, আমি মনে করছি আপনার একটা কোম্পানি রয়েছে। সো কোম্পানিতে যখন আপনি একটা প্রোডাক্ট তৈরি করছেন, যে কোনো একটা প্রোডাক্ট আপনি তৈরি করছেন, ঠিক আছে? আমি মনে করছি যে আপনি বাইক তৈরি করছেন। সো বাইকের আপনার একটা কোম্পানি রয়েছে। সো আপনার বাইকের যদি মার্কেটে চাহিদা বেড়ে যায়, মনে করুন আপনি যে বাইকটা তৈরি করেছেন সেটার মানে অনেক ভালো ভালো মানের তৈরি করেছেন, এর কারণে তো আপনার মার্কেটে চাহিদা বাড়বে, তাই না? যখন মার্কেটে আপনার জি। বাইকটার চাহিদা বেড়ে যাবে, সো তখন আপনার বাইকের প্রাইসটা কি কমে যাবে নাকি বেড়ে যাবে? বেড়ে যাবে। মার্কেটে আপনার প্রাইসটা বেড়ে যাবে। এবং আপনি মনে করুন আপনি ১০০টা বাইক তৈরি করেছেন, ১০০টা বাইক তৈরি করেছেন, এর মধ্যে আপনার অনেকগুলো বাইকই সেল হয়ে গিয়েছে। প্রায় 60% বাইক, আপনার 60টা বাইক সেল হয়ে গিয়েছে। আপনার বাকি যেই 40টা বাইক ছিল, বাকি যে 40টা বাইক ছিল, যখন যখন আপনি দেখতে পাচ্ছেন যে আপনার বাইকের ডিমান্ডগুলো অনেক হাই, মার্কেটে চাহিদা বেশি, বাকি যে 40টা বাইক ছিল, সেই 40টা বাইকের চাহিদা কিন্তু আপনি আস্তে আস্তে বাড়িয়ে দিবেন, তাই না? যে আমার যেহেতু প্রোডাক্ট কম রয়েছে, জি। প্রোডাক্ট যখন কম থাকবে, সো তখন আপনার চাহিদাটা বেড়ে যাবে। ঠিক তেমনি ভাবে মার্কেটটাও সেম কাজ করে। মনে করুন এখান থেকে ১০০টা প্রোডাক্ট তিনি নিয়ে এসেছে, এর মধ্যে দেখতে পাচ্ছে যে মার্কেটে অনেক চাহিদা। ১০০টা প্রোডাক্টের থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার ২০০ জন আমার বায়ার রয়েছে। যখন আমি দেখতে পাবো আমার প্রোডাক্ট রয়েছে ১০০টা, কিন্তু আমার বায়ার রয়েছে ২০০টা, সো তখন কিন্তু আমি আমার প্রাইসটার দামটা বাড়িয়ে দিব। যদি আমি প্রাইসের দামটা বাড়িয়ে দেই, আমার এখান থেকে ২০০ জনের থেকে মিনিমাম ১০০ জন দামটা বাড়িয়ে হলেও জিনিসটা কিনে নেবে, তাই না? যেহেতু আমার মার্কেটে ডিমান্ড ভালো, আমি যদি দামটা বাড়িয়ে দিই, সো আমার প্রোডাক্টটা সেল হয়ে যাবে। ঠিক একইভাবে মার্কেটটাও সেই কাজ করে। মার্কেটে যখন চাহিদা বেড়ে যায়, মানে ডিমান্ড বেড়ে যায়, বায়ার সংখ্যা বেড়ে যায়, যখন বায়ার সংখ্যা বেড়ে যায় তখন প্রাইসটা হাই হয়ে যায়। যেমন এখান থেকে যদি একটা বায়ার এন্ট্রি নেয়, মার্কেটের প্রাইস আমি মনে করছি এখানে ছিল ১০০ টাকা, ১০০ টাকা মার্কেটের প্রাইস ছিল। এবং তার পরবর্তীতে এখান থেকে দেখতে পাবো যে ১০০ টাকাও করেও অনেক বায়ার এন্ট্রি নিচ্ছে, ১০০ টাকা করেও আমার প্রোডাক্ট অনেকেই কিনছে। সো তখন এই প্রাইসটা বেড়ে এখান থেকে আমি দেখতে পাচ্ছি ১১০ টাকা হয়ে যাবে। এবং ১১০ টাকা হওয়ার পরবর্তীতেও আমি দেখতে পাচ্ছি যে আমার প্রোডাক্টের চাহিদা কিন্তু কমছে না, আমার প্রোডাক্টের চাহিদা কমছে না। এবং এখান থেকেও ১১০ টাকা থেকেও আবার এখানে অনেকজন কিনে নিচ্ছে, তখন আমি দেখতে পারবো যে আমার এখানে ১১০ টাকা থেকে ১২০ টাকা হয়ে যাচ্ছে, তাই না? এইভাবে করে যত বায়ার এন্ট্রি নিবে, মানে আমার প্রোডাক্টের যত চাহিদা বাড়বে, তত প্রাইসটা হাই হতে থাকবে। এবং তার পরবর্তীতে এখান থেকে আমি দেখতে পাচ্ছি, আমি মনে করছি এখান থেকে আমার অনেক বায়ার এখান থেকে আমার জিনিসটা কিনে নিয়েছিল, এবং তার পরবর্তীতে এখান থেকে অনেকে ফেরত দিচ্ছে, যে আমি এটা যেটা কিনেছিলাম সেটা আমার কাছে ফেরত দিচ্ছে। যখন আমার কাছে একটা প্রোডাক্ট ফেরত চলে আসবে, আমি এখান থেকে, আমার শোরুমে ছিল ১০০টা বাইক, সেখান থেকে আমি যদি দেখতে পাই যে আমার ১০টা বাইক ফেরত চলে এসেছে, ১০টা বাইক যখন ফেরত চলে আসবে, অবশ্যই আমার দামটা কমিয়ে দিতে হবে, তাই না? হ্যাঁ। বিষয়টা কি তাই নাকি? আমি যখন দেখতে পাবো যে আমার প্রোডাক্টটা ফিরিয়ে দিচ্ছে, কিংবা আমার প্রোডাক্টে আগে ১০০টা ছিল, সেখান থেকে সবগুলো বিক্রি হয়ে গেছে, কিংবা ১০টা ২০টা রয়েছে, এবং তার পরবর্তী দেখতে পাচ্ছি আমার আরো ৪০টা ফেরত চলে এসেছে। যখন আমার ৪০টা ফেরত চলে আসবে, তখন কিন্তু অবশ্যই আমার বাইকের যেটা দাম ছিল সেটা থেকে কমিয়ে দিতে হবে। সো তখনই হচ্ছে মার্কেটে প্রাইসটা কমে যাবে। ঠিক একইভাবে এখান থেকে আমরা যখন এই জিনিসটা বাই করবো, মার্কেটে অ্যাকচুয়ালি কি হয়, বাইং হয় এবং সেলিং হয়। এখান থেকে যে বায়ারগুলো ছিল, সেই বায়ারগুলোই কিন্তু এখান থেকে সেল করছে। এখান থেকে যে বায়ারটা ছিল সেখানে এখানে গিয়ে সেল করছে, অথবা এখানে যে বায়ারটা ছিল এখানে সেল করছে। সো যখনই মার্কেটে সেল হয় তখনই প্রাইসটা কমে যায়, যখনই মার্কেটে বাই হয় তখনই প্রাইসটা হাই হয়ে যায়। সো বাই হয় তখনই যখন মার্কেটের ডিমান্ড বেড়ে যায়, এবং সেল হয় তখনই যখন মার্কেটের সাপ্লাই বেড়ে যায়। বুঝতে পেরেছেন? আপনার শোরুমে একটা প্রোডাক্টের সাপ্লাই কখন বাড়ে? হয় আপনি নিজে তৈরি করছেন বেশি বেশি, না হয় যেটা বিক্রি করেছিলেন সেটা আপনার গোডাউনে ফেরত চলে আসে, তাই না? তখনই তো আপনার গোডাউনের সাপ্লাইটা বেড়ে যায়। বিষয়টা ক্লিয়ার না? জি ভাইয়া। ঠিক একইভাবে সেম, জি ভাইয়া। মার্কেট জিনিসটা সেম, ট্রেডিং জিনিসটা কি, ট্রেডিং জিনিসটা সেম একই, বিজনেসের মতো। বিজনেস যেভাবে মানে কাজ করে, মার্কেটটাও ঠিক একইভাবে কাজ করে। সো ডিমান্ড কখন হয়? যখন মার্কেটের চাহিদা বাড়ে বা প্রাইস বাড়ে, তাই না? এখান থেকে মার্কেটে প্রাইসটা বৃদ্ধি পেয়েছে, এখান থেকে বায়াররা ইন্টারেস্ট বেশি দেখিয়েছে, মানে বেশি বায়ার আমি এখান থেকে দেখতে পাচ্ছি, এর মানে হচ্ছে প্রাইসটা এখান থেকে আপে গিয়েছে, এবং এখান থেকে তার সাপ্লাই বেড়েছে, মানে সেলার বেড়েছে, তখনই মার্কেটে প্রাইসটা কমে যাচ্ছে। বিষয়টা ক্লিয়ার না? বায়াররা মার্কেটকে উপরে নিয়ে যায় এবং সেলাররা মার্কেটকে নিচে নিয়ে আসে। সো এর জন্যই যে আমাদের নিচে যে জোনটা থাকবে সেটাকে বলবো হচ্ছে আমরা ডিমান্ড জোন, যেখান থেকে মার্কেটে ডিমান্ড বেড়ে যায়,
এবং উপরে যে জোনটা নিব আমরা সেটাকে বলবো হচ্ছে আমরা সাপ্লাই জোন, যেখান থেকে সেলার এন্ট্রি নেয়। সোজা কথা বুঝবেন, যেখান থেকে সেলার এন্ট্রি নেয় সেটা হচ্ছে সাপ্লাই জোন, এবং যেখান থেকে বায়ার এন্ট্রি নেয় ডিমান্ডের সাথে সেটা হচ্ছে আমাদের ডিমান্ড জোন, তাই না? বিষয়টা কি ক্লিয়ার? সাপ্লাই এবং জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, এবং সাপ্লাই এবং ডিমান্ড ড্র করতে হবে সেম একইভাবে, এটা তো আমি আগেই বলেছি। সাপ্লাই এবং ডিমান্ড জোনটা আমাদের ড্র করতে হবে হচ্ছে প্রিভিয়াস যে ক্যান্ডেলটা থাকবে, প্রিভিয়াস ক্যান্ডেল। হ্যাঁ প্রিভিয়াস ক্যান্ডেলের পুরো বডিটাকে আমাদের নিতে হবে, পুরো বডিটাকে আমাদের একটা ডিমান্ড জোন নিতে হবে, এবং আমাদের সাপ্লাই জোনটা প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলের পুরো বডিটা আমাদেরকে নিতে হবে। এবং এটা ডিমান্ড এবং সাপ্লাই জোন তখনই হবে যখন এখানে মার্কেট একটা মোমেন্টাম সৃষ্টি করবে। মার্কেট যদি এখানে কোনো মোমেন্টাম সৃষ্টি করে, সো তাহলে আমাদের এই জায়গাটাকে আমরা একটা ডিমান্ড জোন ধরতে পারবো। এবং এখানে যদি একটা মোমেন্টাম সৃষ্টি করে, তখন আমরা এই জায়গাটাকে একটা সাপ্লাই জোন হিসেবে ধরতে পারবো। এবং মোমেন্টাম জিনিসটা কি সেটা কি আমরা জানি? মোমেন্টাম জিনিসটা কি? মিনিমাম 3টা ক্যান্ডেল একই কালারের, একই কালারে অথবা মিনিমাম একটা বড় 3টা ক্যান্ডেল থাকতে হবে। 3টা ক্যান্ডেল। আমাদের মিনিমাম একই ক্যান্ডেলের তিনটা ক্যান্ডেল থাকতে হবে, তাই না? একই কালারের 3টা ক্যান্ডেল যদি থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে এখান থেকে একটা বাইরের মোমেন্টাম শুরু হয়েছে এবং এখান থেকে একটা সেলারের মোমেন্টাম শুরু হয়েছে, তাই না? জি ভাই। সো সাপ্লাই এবং ডিমান্ড ড্র করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের দেখতে হবে যে মার্কেটে বায়ার অথবা সেলার মোমেন্টাম সৃষ্টি করেছে কিনা। বিষয়টা তো ক্লিয়ার, তাই না? জি ভাইয়া ক্লিয়ার। এবার বলুন, এখানে কার কোনো প্রশ্ন রয়েছে কিংবা বুঝতে পারেন? ভাইয়া যখন জোনটা ড্র করবো তখন উইক সহ ড্র করবো? জি জি, অবশ্যই 200 ড্র করবো আমরা। জি জি ভাই। আর কারো কোনো কোশ্চেন? থ্যাঙ্কস। শিওর। এটা কি আমরা ধরতে পারি? জি ভাইয়া। জি ভাইয়া। এই জোনটার নাম কি? ডিমান্ড জোন। এই জোনটার নাম হচ্ছে ডিমান্ড জোন। এবং দেখুন কিভাবে কাজ করছে মার্কেটটা। এটা একটা এতটুকু একটা সাইডওয়েজ মার্কেট ছিল, তাই না? এবং জি তার পরবর্তীতে এখান থেকে ব্রেক করে, এবং এখান থেকে উপরে যাওয়ার জন্য একবার ট্রাই করে, এখান থেকে একবার উপরে যাওয়ার জন্য একবার ট্রাই করে, কিন্তু এই জোনটার কারণে, আমাদের এই ডিমান্ড জোনটার কারণে মার্কেটটা ফেল করে, উপরে যেতে পারে না, এবং তার পরবর্তীতে আবার নিচে চলে আসে, এবং এখান থেকে মার্কেটটা আরেকবার লাস্ট ট্রাই করে উপরে যাওয়ার জন্য। কিন্তু দেখুন, আমরা যে ডিমান্ড জোনটা ড্র করেছি, এই ডিমান্ড জোনটা থেকে কিন্তু মার্কেটটা একটা রিজেকশন দিছে। রিজেকশন নিচ্ছে, এখান থেকে একটা রিজেকশন নিয়ে মার্কেটটা দেখুন নিচে চলে আসছে।